কিরে সব ভালো আছিস তো? হ্যাঁ, করছিস ক্লাস ঠিক করে? অঙ্ক হচ্ছে সব? বেশ। আজকে হচ্ছে 10th ক্লাস। 10th ক্লাস। ঠিক আছে, তো আমরা অঙ্কে চলে যাচ্ছি। প্রথমেই 1 নম্বর অঙ্কে আছে 2 - 0.023 সমান ড্যাশ। তো বিয়োগটা আমাকে করতে হবে। কীরকম করতে হবে? 2.000, তিনটে শূন্য দিলাম কেন? এখানে নিচে দেখো দশমিকের পর 3টে ডিজিট আছে, তাই 3টে শূন্য দিলাম। এবার বিয়োগটা নিশ্চয়ই করতে পারবে। 3 আর কয়ে 10, 7 10, 7 থেকে 1 2 হলো। তার মানে হচ্ছে 1.977, 1.977। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর আছে 6 এর ক্ষুদ্রতম গুণিতক। 6 এর ক্ষুদ্রতম গুণিতক। যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক এবং বৃহত্তম গুণিতক, ক্ষুদ্রতম গুণিতক আর বৃহত্তম গুণনীয়ক সেই সংখ্যাটাই হবে। কি বললাম? যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক আর বৃহত্তম গুণনীয়ক সেই সংখ্যাটাই হবে, যে কোনো সংখ্যার। তাহলে এখানে এর ক্ষুদ্রতম গুণিতক 6 হবে। তাহলে 10-এর ক্ষুদ্রতম গুণিতক কত হবে? 10 হবে। 100-র ক্ষুদ্রতম গুণিতক 100 হবে। 125-এর ক্ষুদ্রতম গুণিতক 125 হবে, কারণ সবথেকে কম 1 দিয়ে গুণ করতে হয়, তাহলে সেই সংখ্যাটাই হয়। তাহলে যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক সেই সংখ্যাটাই। আর বৃহত্তম গুণনীয়ক যদি বলে তখনও সেই সংখ্যাটাই হবে বৃহত্তম গুণনীয়ক। যে কোনো সংখ্যার বৃহত্তম গুণনীয়ক সেই সংখ্যাটাই। ঠিক আছে, এই গেল 2 নম্বর। এরপর আছে 3 নম্বর। বলছে 999 এর সঙ্গে ড্যাশ যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম না, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। 999 এর সঙ্গে ড্যাশ যোগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, 999 এর সঙ্গে ড্যাশ যোগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। এই 999-এর সঙ্গে কত যোগ করলে 999 হবে? 0। তাহলে 999 এর সঙ্গে 0 যোগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। 999-এর সঙ্গে 0 যোগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। এটা হলো 3 নম্বর। এবার আমরা যাব 4 নম্বর। 4 নম্বর আছে গুণ্য সমান ড্যাশ ভাগ ড্যাশ। গুণ্য সমান ড্যাশ ভাগ ড্যাশ। গুণ্য মানে কি? যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক। আর গুণ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গুণফল। তাহলে গুণ্য সমান ড্যাশ ভাগ ড্যাশ। এখানে হচ্ছে গুণফল
ভাগ গুণক, গুণফল ভাগ গুণক, গুণ্য সমান হচ্ছে গুণফল ভাগ গুণক, হয়েছে। এবার 5 নম্বরে চলো। 5 নম্বর বলেছে 1, 2 এবং 3-এর গড়, 1, 2 এবং 3 এর গড় ড্যাশ। গড় করতে গেলে গড় মানে কি জানো? গড় মানে হচ্ছে যে সংখ্যাগুলোর গড় সেগুলোকে প্রথমে যোগ করতে হবে, দিয়ে যতগুলো সংখ্যা যোগ করছো তত দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে গড় বেরিয়ে যাবে। তাহলে এখানে কি আছে? 1 যোগ 2 যোগ 3, এগুলো যোগ করব। যোগ করে কটা সংখ্যা যোগ করলাম? 1, 2, 3টে, 3 দিয়ে ভাগ করব, তাহলে গড় বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 6 ভাগ 3 সমান হচ্ছে 2। তাহলে 1, 2 আর 3-এর গড় হচ্ছে 2। ঠিক আছে? তাহলে কি বললাম? গড় বলতে যে সংখ্যাগুলোর গড় বের করতে হবে সেই সংখ্যাগুলোকে প্রথমে যোগ করতে হবে, যোগ করে যতগুলো সংখ্যা যোগ করলাম তত দিয়ে ভাগ করব, তাহলে গড় বেরিয়ে যাবে। ঠিক আছে? 6 নম্বরে চলো। 6 নম্বরে আছে 5.75 গুণ 100 সমান ড্যাশ। এই গুণের নিয়ম কি? শুধু সংখ্যা দুটো গুণ করবে, 100 দিয়ে গুণ, তাহলে হবে 5, 7, 5, 0, 0। এটা হলো। এবার এটা এখানে লিখব 5, 7, 5, 0, 0। এবার দেখো এখানে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, এখানে নেই, তার মানে দুটোর আগে দশমিক হবে। এইটা সমান আমরা লিখতে পারি 5, 7, 5। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, ঠিক আছে, যেটা খুশি। এটা হলো 6 নম্বর। এবার 7 নম্বরে আছে 0.05 একটি ড্যাশ সংখ্যা। 0.05 একটি ড্যাশ সংখ্যা। এটা কি সংখ্যা হবে? দেখো, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, দশমিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এইগুলো আছে। এখানে দেখো যে সংখ্যাটা রয়েছে তাতে একটা দশমিক বিন্দু আছে। এই দশমিক যুক্ত বিন্দু যুক্ত সংখ্যাকে বলা হয় দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা, দশমিক বিন্দু যুক্ত সংখ্যাকে বলা হয় দশমিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। এটা হচ্ছে 7 নম্বর। এবার 8 নম্বরে আছে 7 হলো 35-এর ড্যাশ। 7 হলো 35-এর ড্যাশ। 35-এর কি? 7 35-এর গুণিতক না গুণনীয়ক? 7 হচ্ছে 35-এর গুণনীয়ক। 7 হলো 35-এর গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক বা উৎপাদক। 7 হচ্ছে 35-এর গুণনীয়ক বা উৎপাদক। ঠিক আছে? 7 হলো 35-এর গুণনীয়ক বা উৎপাদক। আর যদি বলতো 35 হলো 7-এর, তখন হতো গুণিতক। 35 হতো 7-এর গুণিতক, কিন্তু 7 হলো 35-এর গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক বা উৎপাদক। বেশ, এবার 9 নম্বর। 9 নম্বর আছে 90678 90,678 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান। 90,678 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান। 90,678 সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান ড্যাশ। এই 6টা কোন স্থানে আছে? একক, দশক, শতক। কোন স্থানে আছে? শতক স্থানে আছে।
তাহলে স্থানীয় মান হবে 600, 6 শতক মানে 600। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান হচ্ছে 600। এই গেল 9 নম্বর। এবার আছে 10 নম্বর। 10 নম্বর আছে একজন লোকের বার্ষিক আয় 60,000 টাকা। একজন লোকের বার্ষিক আয় 60,000 টাকা এবং তার দৈনিক ব্যয় 120 টাকা। দৈনিক ব্যয় 120 টাকা। তাহলে এক বছরে তার কত টাকা জমবে? তো বার্ষিক আয় বলে দিয়েছে, বার্ষিক ব্যয়টা বের করো। বার্ষিক ব্যয়টা বের করলেই আয় থেকে ব্যয়টা বিয়োগ দেবে, তাহলেই বার্ষিক সঞ্চয় পেয়ে যাবে। আর বার্ষিক সঞ্চয় মানে হচ্ছে এক বছরে কত টাকা জমবে। তাহলে আমরা প্রথমে কি করব? আমাদের করতে হবে বার্ষিক ব্যয়। হ্যাঁ, বার্ষিক আয় দেওয়া আছে, তাহলে আমরা বার্ষিক ব্যয় করব। তাহলে বার্ষিক ব্যয় সমান হচ্ছে 120 গুণ এক বছর মানে কত দিন? 365 দিন। প্রতিদিন সে 120 টাকা করে খরচ করে, তাহলে 365 দিনে কত টাকা খরচ করবে? তাহলে কত হলো? 120 গুণ 365 গুণ করো। 12 5 60 0, হাত থেকে 6, 12 6 72, 6 78, 8 হাত থেকে 7, 12 3 36, সাথে 43। এত টাকা। এটা হচ্ছে তার বার্ষিক ব্যয়। এটা হচ্ছে তার বার্ষিক ব্যয়। তাহলে বার্ষিক ব্যয় পেয়ে গেলাম। বার্ষিক আয় কত বলেছে? বার্ষিক আয় বলেছে 60,000 টাকা। হলো? তাহলে বার্ষিক সঞ্চয় কি হবে? বার্ষিক সঞ্চয়, বার্ষিক সমান হচ্ছে বার্ষিক আয় বিয়োগ বার্ষিক ব্যয়, সমান হবে 60,000 বিয়োগ 43,800, সমান বিয়োগ করে দাও। এত টাকা। তাহলে তার বার্ষিক সঞ্চয় হচ্ছে 16,200 টাকা। ঠিক আছে, তাহলে কি বলেছে? এক বছরে তার কত টাকা জমবে? তাহলে অতএব নির্ণেয় এক বছরে তার 16,200 টাকা জমবে। এটা অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 10 নাম্বার হলো। এবার আমি যাব 11 নম্বর। 11 নম্বরে আছে তোমার বয়স 10 বছর এবং তোমার ভাইয়ের বয়স 6 বছর। 8 বছর পর তোমাদের মোট বয়স কত হবে? এখন তোমাদের মোট বয়স কত? এখন তোমাদের মোট বয়সটা কত? তা লিখবে এখন আমাদের মোট বয়স 10 + 6 সমান 16 বছর। এখন আমাদের মোট বয়স হচ্ছে 16 বছর। এবার দেখো 8 বছর পর আমাদের দুজনেরই বয়স 8 বছর করে বাড়বে।
আমি আরেকভাবেও করতে পারতাম, এখন আমার বয়স 10 বছর, তাহলে 8 বছর পর আমার বয়স হবে 10 + 8 18 বছর। এখন আমার ভাইয়ের বয়স হচ্ছে 6 বছর, তাহলে 8 বছর পর হবে 6 আর 8 14 বছর, দিয়ে দুটো যোগ করে দিলেও হয়ে যেত। কিন্তু আমি তা করলাম না। কি করলাম দেখো, তাহলে প্রথমে করলাম আমাদের মোট বয়স হচ্ছে, একবারে প্রথমেই আমাদের মোট বয়সটা বের করে নিলাম, 16 বছর হলো। 10 বছর আমার ভাইয়ের, 6 বছর, তাহলে 16 বছর। এইবার কি করব, 8 বছর পর আমাদের মোট বয়স হবে, 8 বছর পর আমাদের মোট বয়স হবে, এখন হচ্ছে 16 বছর। 8 বছর পর আমার 8 বছর বাড়বে, ভাইয়েরও 8 বছর বাড়বে। 8 বছর পর আমার 8 বছর বাড়বে, ভাইয়ের 8 বছর বাড়বে। তার মানে 8 8 16 বছর বাড়বে, যোগ হবে, দুবার 8 যোগ হবে, তাহলে সমান হবে 32 বছর। 32 বছর, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তর লিখব, অতএব নির্ণয় 8 বছর পর আমাদের মোট বয়স 32 বছর হবে। এটা অ্যান্সার। 8 বছর পর আমাদের মোট বয়স 32 বছর হবে। এটা হলো 11 নম্বর। এরপরে 12 নম্বরে যাব। 12 নম্বর আছে, একটি ঘড়ির দাম 407.2 টাকা। এইরকম 16টি ঘড়ির দাম কত? একটি ঘড়ির দাম 407.2 টাকা, এরকম 16টি ঘড়ির দাম কত? তাহলে কি, একটি ঘড়ির দাম একটি ঘড়ির দাম 407.2 টাকা, এটা হচ্ছে একটা ঘড়ির দাম। তাহলে 16টা ঘড়ির দাম বের করতে গেলে কী হবে? অতএব 16টি ঘড়ির দাম কী হবে? এটার সঙ্গে 16 গুণ, 407.2 গুণ 16, যত হবে তত টাকা। 407.2কে 16 দিয়ে গুণ, তাহলে এখানে করো 16 গুণ করো, একবারে 16 দিয়ে গুণ করছি। 16 দুগুণে 32, 2 হাত থেকে 3, 7 16 112 আর 3 115, 5 হাত থেকে 11, 16 0 0 আর 11 1 হাত থেকে 1, 4 16 64 আর 1 65, এটা। তাহলে আমি লিখব 6 5 1 5 2 দিয়ে একটার আগে দশমিক, এটার জন্য একটার আগে দশমিক। 6 5 1 5 2 দশমিক 6 5 1 5 দশমিক 2 টাকা, এটাই হচ্ছে 16টি ঘড়ির দাম। তাহলে আমরা অ্যান্সার লিখব, অতএব একই রকম একই রকম 16টি ঘড়ির দাম 6 5 1 5 দশমিক 2 টাকা। এটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার 12 নম্বর। এবার আমরা করব 13 নম্বর। 13 নম্বর হচ্ছে ভাজক ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 5 গুণ। ভাজক ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 5 গুণ। ভাগফল 16 হলে ভাজ্য হতো। তাহলে আমাকে এখানে ভাজক ভাগশেষ দুটোই কিন্তু বলে দেওয়া হয়নি, শুধু ভাগফলটা বলে দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে সব বের করতে হবে। ভাগফল সমান হচ্ছে 16 বলে দিয়েছে এটা।
এবার ভাজক কী হবে? ভাজক সমান হচ্ছে ভাগ ফলের 25 গুণ সমান হচ্ছে 16 গুণ 25, ভাগফল 16 গুণ 25। ঠিক আছে, তাহলে 16 25 400 হবে। এটা হচ্ছে ভাজক। এবার কত? ভাগ শেষের 5 গুণ। এবার বলেছে ভাগ শেষ। ভাগ শেষ কী হবে দেখো, ভাজকটা হচ্ছে ভাগ শেষের 5 গুণ, ভাজকটা হচ্ছে ভাগ শেষের 5 গুণ, তাহলে ভাগ শেষ হচ্ছে ভাজকের 5 ভাগ, ভাজকের 5 ভাগ, তাহলে সমান হবে 400 ভাগ 5, 80। 400 ভাগ 5 সমান হচ্ছে 80। তাহলে ভাগ শেষ হচ্ছে 80। এবার দেখো, তাহলে ভাগফল পেয়ে গেছি, ভাজক পেয়ে গেছি, ভাগশেষ পেয়ে গেছি। তাহলে এবার ভাজ্য, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে 400 গুণ 16 যোগ 80। এর গুণ করব 80 সমান হচ্ছে 6480। এটা হচ্ছে ভাজ্য। তাহলে অতএব নির্ণেয় ভাজ্য 6480 হলো। এটা হচ্ছে 13 নম্বর। এবার আছে 14 নম্বর। তাহলে এখানে দেখো বলেছে ভাজক ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 5 গুণ, ভাগফল 16, ভাগফল বলে দিয়েছে। তাহলে আমাকে প্রথমেই কী করতে হবে? ভাজকটা বের করতে হবে। ভাগফলের 25 গুণ, তাহলে 16 গুণ 25 সমান হচ্ছে 400। আবার কি ভাগশেষটা, ভাজক বলেছে ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগশেষটা হবে ভাজকের 5 ভাগ, তাহলে ভাজক হচ্ছে 400 ভাগ 5 সমান 80। এবার ভাজক ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা হলো। ঠিক আছে। 14 নম্বরে বলেছে 918 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে ভাগ করার সময় দেখা গেল 918 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে ভাগ করার সময় দেখা গেল রামের প্রতি 6 টাকার জন্য শ্যাম 7 টাকা এবং যদু 5 টাকা পেল। কে কত টাকা পেল? তাহলে কে কত টাকা পেয়েছে? রামের প্রতি 6 টাকা। তাহলে রাম হচ্ছে 6 টাকা। তারপর কি শ্যাম হচ্ছে 7 টাকা আর যদু হচ্ছে 5 টাকা। তাহলে মোট কত হলো? মোট হচ্ছে 7 আর 5 12 আর 6 18 টাকা। এই 18 টাকার মধ্যে রাম পাচ্ছে 6 টাকা, শ্যাম পাচ্ছে 7 টাকা আর যদু পাচ্ছে 5 টাকা। তাহলে 918 টাকার মধ্যে কে কত টাকা পাবে? তাহলে এই 918কে প্রথমে 18 দিয়ে ভাগ করে দাও। এটা ভাগ করলে হবে 5 8 90, 5 1 5 51। তার মানে এই যে যত টাকা পেয়েছে প্রত্যেককে 51 বার তত টাকা করে পাবে। যে যত টাকা পেয়েছে প্রত্যেককে 51 বার করে তত টাকা করে পাবে। তাহলে রাম পাবে 6 গুণ 51, শ্যাম পাবে 5 আর যদু পাবে
হলো, তাহলে তিনজনের টাকার পরিমাণ পেয়ে গেলে, এটাই অ্যান্সার। অতএব নির্ণেয় রাম 306 টাকা, শ্যাম এবং যদু টাকা পাবে, এটা অ্যান্সার হলো। এটা হলো 14। এবার আমরা যাব 15 নম্বর অঙ্কে। 15 নম্বরে কী আছে? 15 নম্বরে আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ এবং পুত্র পিতার চেয়ে 36 বছরের ছোট। পুত্র পিতার চেয়ে 36 বছরের ছোট, তাহলে কার বয়স কত? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ এবং পুত্র পিতার চেয়ে 36 বছরের ছোট হলে কার বয়স কত? এই গুণের অঙ্ক থাকলে প্রথমেই কি বলেছি, ধরে নিতে হয়, যে ছোট তাকে ধরে নিতে হয়। তাহলে ধরিলাম পুত্র সমান 1 গুণ, তাহলে পিতা কি হবে? পিতা সমান হবে 4 গুণ বলে দিয়েছে, হলো। এবার দেখো আমরা সাধারণত কি করি, যোগ করে দিই। কেন যোগ করি না, এদের মোট বয়স দেয়া থাকে বলে যোগ করি। এদের দুজনের মোট বয়স দেয়া থাকে বলে যোগ করি, কিন্তু এখানে মোট বয়স দেয়া নেই, এখানে মোট বয়স দেওয়া নেই। এখানে কি দেওয়া আছে বলো দেখি, পুত্র পিতার চেয়ে 36 বছরের ছোট, মানে বিয়োগ ফল দেওয়া আছে। তাহলে এখানে লিখব অতএব পুত্র পিতার চেয়ে 4 বিয়োগ 1 সমান 3 গুণ ছোট। 4 বিয়োগ 1 সমান 3 গুণ ছোট, তাহলে এই 3 গুণ সমানই হচ্ছে 36 বছর। তাহলে 1 গুণ সমান কত? 12 বছর। এই 12 বছর হচ্ছে পুত্রের বয়স। তাহলে অতএব পুত্রের বয়স 12 বছর এবং পিতার বয়স সমান হবে কত? 12 গুণ 4 সমান 48 বছর। এটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার লিখব অতএব নির্ণেয় পুত্রের বয়স 12 বছর এবং পিতার বয়স 48 বছর। এটা অ্যান্সার, ঠিক আছে? ওকে, এই পর্যন্তই ছিল। তো দেখবে কোনগুলো হয়েছে আর কোনগুলো হয়নি। যেগুলো হয়নি সেগুলো দেখে ঠিক করে নেবে, ঠিক আছে? আর যেগুলো হয়েছে সেগুলো তো ভালো। আর আগের অঙ্কগুলো সব করেছে তো, প্র্যাকটিস করবে একবার করে, মাঝে মাঝে একবার করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে দেখবে সব মনে থাকবে, নাহলে মনে থাকবে না, ঠিক আছে? বেশ, তাহলে চলো আজকের মতো এখানেই শেষ, আবার পরের ক্লাসে।